935তম ক্লাসে সবাইকে স্বাগতম। আজ 15/7/2025 শুক্রবার ক্লাসে আলোচনায় আসছেন এই আজ 15/2/2025 মঙ্গলবার ক্লাসে আলোচনায় আসছেন শ্রদ্ধেয় ডক্টর অমরনাথ চক্রবর্তী স্যার। আলোচনার বিষয় হোমিওপ্যাথিক গুরুত্বপূর্ণ ঔষধ পালসেটিলা পার্ট 4। আচ্ছা, আমাদের একটু দেরি হয়ে গেল, এর জন্য একটু আমরা ক্ষমা চাইছি। তা আজকের আলোচনার বিষয় হচ্ছে পালসেটিলা পার্ট 4। তা পালসেটিলার অনেক কিছু নিয়ে আমরা আলোচনা করতে পারি, এর আগে হয়েওছে আলোচনা, কিন্তু পালসেটিলার মূল সুরটা আপনাদের ধরে নিতে হবে। এই মূল সুরটাকে বাদ দিয়ে অন্য কিছু জয়েন করলে হবে। অন্য জায়গায় অনেক পিকুলারিটি আছে বটে, কিন্তু মূল সুরটা আমাদের মাথায় রাখতে হবে, তাহলে আমরা অধিকাংশ ক্ষেত্রেই সাকসেসফুল হব। পালসেটিলার পেশেন্টটা কেমন হবে? সাধারণত এটা মেয়েদের কথা বলা হয়, কিন্তু মেয়েরা যারা ছেলেরাও হতে পারে, তো মেয়েদের মধ্যে এটা বেশি পাওয়া যায়, বিশেষ করে বাচ্চা মেয়েদের, কিশোর অ্যাডোলেসেন্স পিরিয়ড, এই পিরিয়ডটা যেন একটু এর গুরুত্ব যেন অনেক বেশি। তা এই পালসের যে পেশেন্ট, পালসের পেশেন্ট কি না, এদের কিরকম, এদের মাইন্ডটা মনটা কেমন, এরা হচ্ছে শান্ত, ভদ্র, এই জায়গাটা এদের মূল বিষয়। একটা বিষয় হচ্ছে স্লোনেস। স্লোনেস তার ওই মেনস্ট্রুয়াল ট্রাবলস প্রকাশেও স্লোনেস থাকে, এমনকি মেন্সের যে প্রভাব যেটা হয় সেখানেও স্লোনেস থাকে। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এবং এই মেনস্ট্রুয়াল ট্রাভেলস এর সঙ্গে অ্যাসোসিয়েটেড অনেক ট্রাভেলস থাকে, এগুলো তার মধ্যে থাকে। একটা হচ্ছে কি, গরম সহ্য করতে পারে না। গরম সহ্য করতে মানে গরম ঘর বলুন, বা গরম রান্নাঘর বলুন, বা গরম পোশাক বলুন, যাই বলুন, গরম তার সহ্য হয় না। আর সে ভালোবাসে কি না, ভালোবাসে সে ওপেন এয়ার, এটা এক ব্যাপার। আরেকটা হচ্ছে কি, তার ওই ডাইজেশন, আমি বলেছিলাম স্লোনেস, ডাইজেশনের ওই জন্য ডাইজেশন হতে অনেক সময় বেশি লাগে। ফ্যাট ফ্যাট টাইপের খাবারগুলো এরা সহ্য করতে পারে না, বা তাদের মধ্যে তাদের ওই আইসক্রিম খেতে ভালোবাসে কিন্তু আইসক্রিম সহ্য করতে পারে না। এরকম সব ব্যাপার আছে। মূলত এইটা হচ্ছে মূল পিকচার। এবং একটা ড্রাগের মূল পিকচার বলতে মেন্টাল পিকচারের সঙ্গে অ্যাসোসিয়েটেড এই যে যে ট্রাবলস গুলো, এই যেমন স্লোনেস বলুন বা মেনস্ট্রুয়াল ট্রাবলস এর সঙ্গে অ্যাসোসিয়েটেড সিমটম গুলো, এইটা কিন্তু মূল চরিত্র। এবার মূল চরিত্রের সঙ্গে এবার অন্যগুলো আমাদের দেখতে হবে আর কি কি এখানে হতে পারে। আচ্ছা, এবার হচ্ছে কি, যে পালসেটিলার শ্লেষ্মাদ বা পালসেটিলার সাপ, যেটা এই সাপটা সাধারণত মৃদু প্রকৃতির হয়। সাধারণত মৃদু প্রকৃতির হয়, একমাত্র ব্যতিক্রম হচ্ছে ভ্যাজাইনাল স্রাব, মানে জনিদারের স্রাব, সেইটা কিন্তু মৃদু প্রকৃতির হয় না। সেটা কিরম হয়? সেটা হাজাকারক হয়, হেজে যায়। পেশেন্ট বলে আমার হেজে গেছে, পেশেন্ট কিন্তু বলে কিন্তু আমার। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, এই যে বৈশিষ্ট্যটা, সব স্রাব কিন্তু কিরকম না, সেটা হচ্ছে মৃদু প্রকৃতি। আর একমাত্র ভ্যাজাইনাল স্রাব যেটা, সেইটা একমাত্র অ্যাক্রিডিং, দ্যাট মিনস হাজাকারক, এইটা ব্যতিক্রম। এইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তার মানে বুঝতে পারছেন, স্রাব আমি একটা পেলাম, স্রাবের সব ফিচার্স লিখে ফেললাম, কিন্তু অন্যান্য স্রাবগুলো কেমন এটা জানাও কিন্তু অত্যন্ত জরুরি। কিন্তু আমরা রেকর্ডিং করার সময় কি জানতে চাই, পেশেন্ট যেটা বলে মেনস্ট্রুয়াল এটা নেই, বাকি স্রাবগুলো সম্পর্কে কতটুকু আমরা জানতে চাই, জানতে চাই না। ফুল রেকর্ডিং করলে পরে কোথা থেকে স্রাব আসতে পারে সেটা আমাদের ভাবতে হবে। স্রাবগুলো কিন্তু সার্বিক লক্ষণকে সূচিত করে, শুধু তাই নয়, এটা হচ্ছে মায়াজমেটিক এলিমিনেশন অফ ডিজিজ সাহায্য করে। ফলে স্রাব নিয়ে আমাদের অনেক সময় আছে, মেনস্ট্রুয়াল ইয়ে নিয়ে আমাদের সব হোমিওপ্যাথিক আলোচনা, মেনস্ট্রুয়েশন অ্যান্ড ইটস ট্রাবলস অ্যান্ড হোমিওপ্যাথি। কেউ কানের পুঁছ, সেটার সঙ্গে ট্রাবলস অ্যান্ড হোমিওপ্যাথি, এইরকম চিকিৎসা সব চলছে বাজারে, বইটইও বেরিয়ে গেছে অনেক জ্ঞানগর্ভ আলোচনা সম্মত
বই বেরিয়ে গেছে, ঘটনাটা তো অন্য জায়গায়। এগুলো হচ্ছে সব নীতিহীন প্রয়োগের একটা বিষয়। এটা মূল উদ্দেশ্য নীতিহীন প্রয়োগ করতে হবে। ফলে এই যে করা হবে, যখন সাপগুলোকে সাপ্রেশন করা হবে, যারা সাপ্রেশন সম্পর্কে ধারণা নেই, আমরা তো অনেক দেখেছি জীবনে, এই সাপ্রেশন হলে পরে যে কি সর্বনাশ মানুষের হয়, বিশেষ করে হোমিওপ্যাথিক পোটেন্সি, হায়ার পোটেন্সি দিয়ে সাপ্রেশন, ইট ইজ ভেরি ডেঞ্জারাস। ইট ইজ ভেরি ভেরি ডেঞ্জারাস। এমনকি অ্যালোপ্যাথি ওষুধের থেকেও ডেঞ্জারাস আমরা এটা দেখেছি। যদি হয়, অন্যান্য প্যাথিতে তো সাপ্রেশনের ব্যাপারটাই থাকে, কারণ এক্সটার্নাল অ্যাপ্লিকেশন করে তারা করে। আমাদের তো সেটা নেই, আমাদের নিয়ম নেই। এবার আমরা এক্সটার্নাল অ্যাপ্লিকেশন করলাম, এমন ড্রাগ সিলেকশন করা কিভাবে, যেমন কানের পুঁজ ধরো, কানের পুঁজের ক্যারেক্টার নিলাম, একটা নিয়ে দেখলাম, কতগুলো ক্যারেক্টার নিয়ে 2-3টে ড্রাগ এসে গেল, তারপর আরো কিছু কিছু সিমটম নিয়ে ওর মধ্যে একটা দিয়ে দিলাম। এই যে লোকাল সিমটমের সঙ্গে যখন এটা ম্যাচিং করে গেল, এটা ইট মে প্যালিয়েট, ইট মে সাপ্রেস। এবার সাপ্রেশন, যে কানের পুঁজ সাপ্রেশন, এটা যে সার্বিক লক্ষণ, তার প্রমাণ কি? খুব সোজা একটা প্রমাণ। আমি দেখেছি পেশেন্টে বিভিন্ন ট্রাভেলস নিয়ে এসছে, তাকে ওষুধ দেওয়ার পর কানের পুঁজ তার ফেরত এসছে, বহু বছর আগে ছিল, ফেরত আসার পর তার সার্বিকভাবে তার উন্নতি হয়েছে। মানে যেটা বেরোলে সার্বিক উন্নতি হয়, সেটাকে আমি কি করে পার্টিকুলার পার্টের ঘটনা বলতে পারি? আমি কখনোই বলতে পারি না। এই যে ফিলোসফিটা, এই ফিলোসফিটা কিন্তু আমাদের বিচার করতে হবে। আমরা একটা পেশেন্টকে সার্বিকভাবে বিচার করছি কেন? পেশেন্টের বোধ শক্তি এবং তার ইচ্ছা, এই দুটোকে বাদ দিয়ে কিন্তু পেশেন্ট হয় না। তার সঙ্গে অন্যান্য সিমটম লাগবে, লাগবে না কথা আমি বলিনি, অবশ্যই লাগবে। কিন্তু কথা হচ্ছে যে মূল জায়গাটা আমাদের ভুলে গেলে চলবে না, এইটাকে বাদ দিয়ে আমাদের কিছু করা উচিত হবে না। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি, কি কি দেখতে পাচ্ছি, এই যে পেশেন্টের মধ্যে এই যে মৃদু সাপ, এটা ডেফিনেটলি সরি এর নেচার। ওয়ারাস এই যে অ্যাক্রেডিং ডিসচার্জ, যেটা এইটা কিন্তু সাইকোটিক এর নেচার অ্যাকর্ডিং টু অ্যালেন। এই যে হাজারকারক যে ব্যাপারটা, এখানে কি ঘটনাটা ঘটে আসলে, যেখানে লাগে সাপটা, যেখানে লাগে সেখানে কি হয়, চামড়ার উপরে পাতলা যে লেয়ারটা, সেটা একটু নষ্ট হয়ে যায়, পাতলা অল্প করে, আলসার হয় না কিন্তু চামড়া নষ্ট করে ওই জায়গাটা লাল হয়ে যায়, কাঁচা কাঁচা হয়, এবং এটা পেশেন্টের পক্ষে খুব অসুবিধাজনক। এটা বাচ্চাদের ক্ষেত্রেও পাবেন, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে দেখবেন নাক সালফার পড়তে গিয়ে দেখবেন সেখানে মলদা লাল হয়ে গেছে, হেজে গেছে, এরকম গল্পগুলো পাবেন, পায়খানা থেকে ওটা হচ্ছে, এটা আপনি পাবেন। কিন্তু এই এই যে প্রকৃতির যেটা আছে, এইখানে ব্যাপার হচ্ছে যে এইগুলো মূলত সাইকোটিকের নেচার। তারপর কি বলা হচ্ছে, মৃদু প্রকৃতি, এটা শরীর আমি বলেছি। এবার হচ্ছে কি, যদি তার স্রাবটা যদি হয়, কিরকম হয় না, ঘন এবং হলুদ যদি হয়, সেটাও কিন্তু সিফিলিস মাইজমের আন্ডারে চলে আসবে। সবুজ হলে পরে কিন্তু সাইকোসিসের আন্ডারে আসবে। এইভাবে আমরা কিন্তু এই জায়গাগুলোকে একটু ভাবতে পারি। এবং মনে রাখবেন যে এইখানে আমরা মায়াজম আসলে মানে ওইটা ধরে আমি মেরে দেবো, এরকমটা নয়। সব সময় বলছি, রোগীটাকে ধরে ওষুধ দেবেন, পার্টিকুলার পার্টটাকে নিশ্চয়ই কনসিডার করবেন, কিন্তু পার্টিকুলার পার্ট কখনো রোগীর ঊর্ধ্বে যাবে না। এই কথাটা কিন্তু বারবার বলছি, এটা না বললে কিন্তু আপনাদের খুব মুশকিল হয়ে যাবে, আপনারা পেশেন্টকে ক্ষতি করে ফেলবেন। এরপরে কি হচ্ছে, পালসেটিলার এটা খুব দারুণ সিমটম, আমি এরকম অনেক, এটা আমি অনেক পেয়েছি, একটু খোঁজ করলে আপনি পেয়ে যাবেন। কি বলে জানেন তো, যে আমি চশমাটা পরলে পরে আমার মাথা ব্যথাটা কমে যায়, সেই কথাটা বলে, চশমাটা পরলে আমার মাথা ব্যথা কমে যায়। এবং মানে সবসময় চশমা তো পরতে ভালো লাগে না, তাহলে এই যে রিফ্র্যাক্টিভ এরর, এটা কিন্তু কমে যাচ্ছে। এটা এই একটা সিমটম দেখে আবার পালসিটিলা দিতে যাবেন না, কিন্তু এটা একটা খুব গুরুত্বপূর্ণ সিমটম বটে। কিন্তু যত গুরুত্বপূর্ণই হোক, পার্টিকুলার পার্টের গুরুত্ব নিশ্চয়ই থাকবে, কিন্তু আমাদের সামগ্রিক পার্টের গুরুত্বটাকে বাদ দিয়ে দেব না। পেশেন্টটা যদি রাগী হয়, পেশেন্টটা যদি নিষ্ঠুর প্রকৃতির হয়, তার যদি এই সিমটমটা থাকে, তাহলে কি আপনি তাকে পালসিটিলা দিতে পারবেন? সে পালসিটিলার চরিত্রই তো তার নেই। ফলে সবসময় মনে রাখবেন, চরিত্রটা কিন্তু বসিয়ে নেবেন। যে আপনি ধরুন একটা লোকাল সিমটম নিয়ে এসছে, আপনার রেকর্ডিং করার সময় নেই, ইত্যাদি নেই, ঠিক আছে,
রেকর্ডিং করাটা হচ্ছে অবশ্যই উচিত। যদি কোনো কারণে না করতে পারে, এমার্জেন্সি অনেক সময় থাকে, তখন কিন্তু আপনাকে কি রেকর্ডিংটা না করলেও জেনারেলি এটা করা উচিত নয় জুনিয়রদের। হ্যাঁ, ব্যাপার হচ্ছে যে এটা করে সঙ্গে সঙ্গে তার রোগীটার সঙ্গে মিলিয়ে নিতে হবে। এই রোগীটার মূল জায়গাটার সঙ্গে মিলিয়ে নিতে হবে। এটা যদি আপনি না করেন তাহলে কিন্তু আবার একটা সাপ্রেশন হবে। বারবার বলছি, হোমিওপ্যাথিক হায়ার পোটেন্সি দিয়ে সাপ্রেশন, ইট ইজ ভেরি ভেরি ডেঞ্জারাস, ভেরি ডেঞ্জারাস। একে ফেরত আনা খুব মুশকিল। আবার এটাও আমি দেখেছি আমি বহু পেশেন্টে দেখেছি, মানে বিশেষ করে ডাক্তার পেশেন্টের মধ্যে তারা, আমি যখন ওষুধ দিলাম, একটা কনস্টিটিউশনাল ওষুধ দিলাম, তাদের কি হলো, ট্রাবলসটা কমছে এবং তারা যে ওষুধগুলো সিরিয়ালি খেয়েছিল, সিরিয়ালি সেই সিমটম গুলো রিটার্ন করছে, চলে যাচ্ছে কদিন পরে। সে ফোন করে বলছে, স্যার আমি তো এটা খেয়েছিলাম, ওটা কি তাহলে আমি আরেকবার খাবো? আমি, কেন খাবেন? না, ওটা ফেরত এসছে তো, ওই সিমটমটা, ওটা তো আমি এতবার খেয়েছিলাম, আর ওই যে খেলে আপনার সর্বনাশ হয়। সে খেলো না, এইটা সে প্রশ্নটা কেন করলো আমার? করলো সে ফিলোসফিটা বোঝে না বলে। সে ভেবেছে ছোট পাওয়ার খেয়েছি বলে আমার সারেনি, কারণ আমি তো একটু হাই পাওয়ার দিয়েছি, 1000 পাওয়ার দিয়েছি। এই হচ্ছে তার ভাবনা চিন্তা। এবং যেমন ওল্ড সিমটম গুলো যেমন রিঅ্যাপিয়ার করে, তেমনি দেখেছি এরকম ওষুধও কিন্তু রিঅ্যাপিয়ার করে। খুব সাবধান কিন্তু। একটা এরকম ওষুধ খেতে হয়তো, তখন একটা ওষুধ খেতে খেতে ধরুন আমি একটা মেরে দিয়েছি, হঠাৎ করে লাইকো সিমটম সব এসে গেল, আর বাবা সিমটম পাল্টে গেছে, ওষুধটা মেরে দিই। ভুল করেও কাজ করবেন না। লাইকো সিমটমের পেশেন্টটাকে ইয়ে করুন, জাজ করুন। কি জাজ করবেন? আপনি যে সিমটম নিয়ে এসেছিলেন সেইগুলো কিনে জাজ করুন, রোগীটা কেমন আছে, রোগীটা কি অবস্থায় আছে, এইটাকে জিজ্ঞেস করুন। যদি দেখা যায় যে রোগীর কোনো ডিটোরিয়েট হয়নি, বারবার কথা হলো, রোগীর ডিটোরিয়েশন হয়নি, রোগীর কোনো সেরকম কিছু গন্ডগোল হয়নি, রোগের হয়তো গন্ডগোল হয়েছে বা কষ্টের গন্ডগোল হয়েছে, আপনি কিন্তু হাতটি বন্ধ করে বসে থাকুন এবং তাকে কিছু সাজেশন দিন। এগুলো কাউন্সিলিং দরকার আছে, কারো ভালো করে না বোঝালে তারা গন্ডগোল করবে বা পালিয়ে অন্য জায়গায় চলে যাবে। আপনার রোগী হারাবার জন্য আমি বলছি না, একটা আরোগ্যকর ওষুধ দিয়েও আপনি কিন্তু ফেলিওর হবেন, শুধুমাত্র তার বোঝার অভাবের জন্য। ফলে আমাদের বোঝানো আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে, কারণ আমরা সবাই প্রিজার্ভার অফ হেলথ, আমরা স্বাস্থ্যের রক্ষক তো। ফলে আমাদের এটা বুঝিয়ে দিতে হবে যে এইটা এরকম করলে হবে না, তোমাকে অপেক্ষা করতে হবে, অপেক্ষা করলে তারপর এটা ঠিক হবে। মুশকিল হচ্ছে স্কিন ডিজিজের কিছু কিছু ভ্যারাইটিস বেরিয়ে গেলে রোগীকে সামনে রাখা খুব মুশকিল। তা আমার খুব সৌভাগ্য যে আমি বেশ কিছু পেশেন্টকে এমন মগজ ধরেই করতে পেরেছি, তাদের চুলকানি, দাঁত বা একজিমা এই টাইপের জিনিসগুলো আমি সারাতে পারিনি, কিন্তু তারা সারাবার অনুরোধও করে না, কারণ তারা এত সার্বিকভাবে সর্বদিক থেকে ভালো আছে। কেউ কাকা বলে, কেউ দাদু বলে, আমাকে বলছে, ও দাদু থাক, ওটা একটু আরামেই পাওয়া যায় চুলকে, তুমি ভালোই শিক্ষা দিয়েছো। তারা এটাকে নোংরা বলে কিছু ভাবে না। এটা আমার সৌভাগ্য। এবং এই পেশেন্টগুলো কিন্তু আরোগ্য হবে, পেশেন্টগুলো সার্বিকভাবে ভালো থাকবে। একটাই মুশকিল, এরা খুব কম আসে। ভালো থাকে তো, বেশিরভাগ ক্ষেত্রে আসলে প্লাসিবো দিয়ে ছেড়ে দিতে হয়, কিচ্ছু করার থাকে না, ওষুধ দেওয়ার রাস্তা নাই তো, কি করবো আমি? তা এইরকম ঘটনা কিন্তু অনেক ঘটে। যেমন ধরুন, রিসেন্ট একটা ঘটনা ঘটেছে, তাকে থুজা দেয়া ছিল খুব ভালো। এইবার সে কি দেখছে, সে বলছে, আমি তাকে বলেছিলাম তার ডিহাইড্রেশনের এগুলো দেখে, আমি বলেছিলাম ডাব গাছ যখন আছে, ডাব গাছে ডাব খেতে পারেন, আপনার কিনতে হবে না। হ্যাঁ, তা অবশ্য ঠিক, লোক দিয়ে পাড়িয়ে নিলে হয়ে যাবে, খেতে পারবো। খুব ভালো গল্প। সে এইবার কি দেখছে, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে, ডাব গাছ তো নেই, গাছগুলো একটাও নেই বাগানে। দেখা যাচ্ছে যে আম গাছে ডাব ঝুলছে। অদ্ভুত ব্যাপার। ও একদিন দেখেছি, বলেনি, তারপর আবার অন্যদিন একদিন দেখেছি কি, ডাব গাছে দেখেনি, কলা গাছে দেখছি, কলা গাছে ডাব ঝুলছে। তখন এইরকম ঘটনা ডাক্তারবাবু, আমি অদ্ভুত অদ্ভুত লক্ষণ দেখছি, অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখছি। এই স্বপ্ন তো আমি কোনোদিন ভাবিও নি, চিন্তাও করিনি, কেন দেখছি আমি বুঝতে পারছি না, এটা খারাপ কিছু নয় তো। আমি বললাম, কি ব্যাপারটা বলুন।
না এরকম দেখেছি। শুনে বললাম ভয়ের কিছু নেই। এই যে ভয়ের কিছু নেই কেন বললাম, ভয় এটা একটা নতুন সিমটম। তো একটা কথা জেনে রাখবেন, নতুন সিমটম যদি একগাদা আসে তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে যে ওষুধটা ভুল। কিন্তু এখানে তাকে থুজা দেওয়া ছিল, তার সার্বিক উন্নতি হয়েছে, উন্নতির পর এই ঘটনা হয়েছে, এই নতুন সিমটমটা দেখা দিয়েছে, এটাকে কি আমি ভুল বলতে পারবো? হঠাৎ করে ভুল হয়ে আমরা বেইমানি করতে পারি, নীতি কখনো বেইমানি করে না। এখানে তাহলে ঘটনাটা কি হয়েছে আসলে? এইটা হচ্ছে ড্রিমস অফ অ্যাবসার্ড। ড্রিমস অফ অ্যাবসার্ড, যেহেতু থুজা দেওয়া আছে, থুজাতেও কিন্তু ড্রিমস অফ অ্যাবসার্ড আছে, ফলে এখানে থুজার অ্যাকশন চলছে আমরা বুঝতে পারলাম। তাহলে বুঝতেই পারছেন যে এই যে ওষুধ না দেওয়ার ক্যাপাসিটিটা যত আপনার ডেভেলপ করবে তত বড় আপনি ডাক্তার হতে পারবেন। আর ওষুধ দিয়ে আমরা যা সর্বনাশ করি পেশেন্টের, সে কহতব্য নয়। এটা বললেই অনেকে রাগ করবেন। প্র্যাকটিক্যালি ওষুধ না দেওয়াটা শিখতে হবে, এবং ওষুধটা না দেওয়ার জন্য প্রচুর নলেজ দরকার। যে আজকে যে কথাটা আমি বললাম, এটা কি আমার আজ থেকে 20 বছর আগে ছিল? না। আমরা তাকে ওইটা ধরে একটা নতুন সিমটম, আনকমন পিকুলার ড্রিমস বলে কথা, একটা গুরুত্বপূর্ণ সিমটম ধরে বেঁধে দিয়ে দিতাম। ধরে বেঁধে এখন সুজা যদি আসতো, তার সুজা আর্লি রিপিটেশন হয়ে যেত, অন্য কোনো ওষুধ আছে, কেসটা ওখানে নষ্ট হয়ে গেল, বা তার সিমটমগুলো চাপা পড়ে গেল। আমরা বললাম দেখো আমি কিওর করে দিচ্ছি। আর চালাক হলে কি করবে, এভিডেন্স বেস কেস বলে প্রচার করতে শুরু করে দেবে। এই তো আমাদের অবস্থা। তাহলে বোঝা যাচ্ছে যে এই যে পালসের ব্যথা নিয়ে আমি বলতে গেলাম, ব্যথা নিয়ে বলতে গিয়ে কি কি ব্যথাটা বললাম, চশমা পড়লে তার ব্যথাটা কমে যায়, এই কথাটা বললাম। তো তাহলে চশমার একটা ভূমিকা আছে, চশমা পরে এরকম পেশেন্ট অনেক সময় অনেক বলবে। এইবার দেখুন, এরপরে আমি চলে আসছি কোথায়, টেম্পোরাল, কানের উপরে টেম্পোরাল বোন, অ্যানাটমি তো জানতে হবে একটু। এই টেম্পোরাল বোনে কি, এই টেম্পোরাল থেকে ওই টেম্পোরাল বোনে, হ্যাঁ, একজন ভিডিও খুলে বসে আছেন, ভিডিওটা বন্ধ করুন। ডাক্তার AKM। তাই এই টেম্পোরাল বোনে কি হচ্ছে, এই বোন থেকে ওই বোনে চলে যায়। এখানে আগেই বলেছিলাম যে মেনস্ট্রুয়াল একটা সম্পর্ক আছে, মেনস্ট্রুয়াল গন্ডগোল থাকে, অথবা মেনস্ট্রুয়েশনের সঙ্গে অ্যাসোসিয়েটেড কিছু সিমটম থাকে। এই ক্ষেত্রে এই যে মাথা ব্যথা যেটা আছে, এই মাথা ব্যথার সঙ্গে কিন্তু ওই মেনস্ট্রুয়েশনের আগে বা মেনস্ট্রুয়েশনের পরে ইত্যাদি ইত্যাদি সম্পর্ক থাকে। তার মানে কি, রজস্রাবের সঙ্গে তার এই মেনস্ট্রুয়েশনের সঙ্গে কি, তার এই মাথা ব্যথার একটা সম্পর্ক থাকে। এটা একটা বিশেষ ধরনের প্রবণতা। এটা কিন্তু পালসিটির ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ সিমটম। সাধারণত এটা মানে আর কি মেন্সের আগে সাধারণত মাথা ব্যথাটা হয়, এটা সাধারণভাবে হয়ে থাকে। এটা গেল। এরপরে কি হচ্ছে না, এখানে একটা জিনিস মনে রাখতে হবে, মেন্সের যদি স্রাব যদি স্বাভাবিক হয় তাহলে কিন্তু মাথা ব্যথা উপশম হবে, বা প্রবাহ স্বাভাবিক হলে কিন্তু উপশম হবে। প্রবাহ স্বাভাবিক কথাটা, এই কথার প্রবাহ স্বাভাবিক কথাটা কেন বলছি, আগে আমি বলছি স্লোনেস, মেনস্ট্রুয়েশন যে হয় সেটা স্লো হয়, অনেকে গাসিং হয় দেখবেন, পেশেন্ট বলে গপ গপ করে পড়ে, এরকম বলে দেখবেন। পেশেন্ট বলে, পেশেন্টের কথাগুলো মন দিয়ে শুনুন, লিখুন। এবং আমি তো সত্যি কথা বলছি, ইংরেজিতে খুবই কাঁচা। আমি যেটা পারি ইংরেজিতে লিখি, যেটা না পারি বাংলা ঠিক এক্সাক্ট যে ভাষাটা পেশেন্ট বলেছে সেটা লিখে দেবো। পরে চিন্তা করে দেখবো ওটা দিয়ে কি করা যেতে পারে। কারণ আমি আমার অক্ষমতার জন্য তো আমি পরে লিখে নেবো ভাবতে পারি না, পরে লিখে দিতে গেলে আর ওইটা আসবে না, রোগীর কথাটা হারিয়ে যাবে। রোগীর কথা হারিয়ে গেলে কিন্তু খুব বিপদ আছে, কিন্তু আপনি রোগীকে সারাতে পারবেন না। তাহলে এই যে স্রাবের প্রবাহটা স্বাভাবিক, তার মানে স্বাভাবিকভাবে যেটা হওয়া উচিত, অতিরিক্ত গপগপানিও নয়, আবার স্লো, ধীরে ধীরে স্লো মোশন, এটা হচ্ছে স্লোনেস এর ব্লাড সার্কুলেশন সব জায়গায় স্লোনেস আছে। যেমন ধরুন আপনার ওই ইয়ে ভেনাস যে ব্লাড গুলো, এগুলো কনজেশন হয়, এই কনজেশন হওয়ার জন্য এদের কি হয়, এই পায়ের শিরা টিরা গুলো ফুলে যায়, এরকম অনেক কিছু এদের ঝামেলা হয়। স্লোনেসটা মাথায় রাখবেন পালসিটির ক্ষেত্রে। এরপরে আমরা আসছি, কোথায় আসছি না, আবার দেখুন পালসের রোগীর সঙ্গে কি, মাথা ব্যথার সঙ্গে স্নায়ুর সম্পর্ক একটা করেছি পালসের ওই মেনস্ট্রুয়েশনের সঙ্গে। এইবার কি হচ্ছে, মাথা ব্যথা,
মাথা ব্যথা কিন্তু পালসের একটা খুব আরেকটু গুরুত্বপূর্ণ আলোচনা করছি, সেটা হচ্ছে একপাশে মাথা ব্যথা, একপাশে মাথা ব্যথা এবং একপাশে ঘাম, একপাশে ঘাম নেই। এই যে পালসেটিলার যে গুরুত্ব, ঘাম নেই এরকম একটা পেয়েছি, আমি এমনও পেয়েছি যে জ্বরের বলছে ডাক্তারবাবু আমার একদিকটা জ্বর একদিকটা ঠান্ডা, জ্বর থেকে সারানো যাচ্ছে না। যাই হোক কপাল গুনে আমার পালসেটিলার দিতে পেরেছিলাম পেশেন্টটা, স্টিল নাও সে আমার পরিবার, আমার আন্ডার ট্রিটমেন্টে আছে। এটা বহু বছর আগের ঘটনা, মানে 20-25 বছর তো হবেই। তখন তখন তো সিমটমটা ওইভাবে রেপার্টারির মাধ্যমে দেখলাম, আরে একটা সাইড পেশেন্ট বলছে এরকম সুযোগ ছাড়া যায়, তাকে ওষুধ দিয়েছিলাম, তখনকার জ্ঞান অনুযায়ী দিয়েছিলাম, লেগে গেছিল, তাই জ্বর সেরে গেছে, যে জ্বরটা প্রায় 1.5-2 মাস ধরে সারানো যাচ্ছিল না। তো এই যে এক পাশে ঠান্ডা এক পাশে গরম, আবার এক পাশে ঘাম এক পাশে ঘাম নেই, এই যে ব্যাপারটা যেটা, এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ পালসেটিলের ক্ষেত্রে একটা লক্ষণ। যদি পান আপনি, তাহলে কিন্তু আপনি অনেক কিছু করতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা কিসে আসছি? পালসের মাথা ব্যথাটা মূলত কিসের জন্য হয়? মূলত কনজেশন অফ দ্য ব্লাড, মূলত কনজেশন অফ দ্য ব্লাডের জন্য হয়। কনজেশনের জন্য কেন? না রক্ত জমে, বেশি জমে যায় একটা জায়গায়, রক্তটা বেশি জমে, রক্ত জমলে কি হবে? দপদপানি ব্যথা হবে, সেই জায়গাটা গরম হবে, ইভেন জ্বালাও করতে পারে। জ্বালাও আমি পেয়েছি, জ্বালা যে পাই না তা নয় কিন্তু। এবং এই পালসের পেশেন্টকে ঠান্ডা দিলে আরাম, আর টিপে দিলে আরাম। টিপে দিলে কেন আরাম হয়? টিপে দিলে সার্কুলেশনটা বেটার হয়ে যায়, রক্ত সঞ্চয় যেটা হয়ে আছে ভেতরে ইন্টারনালি সেটা কিছুটা পরিবর্তন হয়ে যায়, পরিবর্তন হালকা হয়ে গেলেই তখন তার ব্যথাগুলো তার কমে যায়। তাহলে এটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এবং একটা কথা মনে রাখতে হবে, এই যে মাথা ব্যথাগুলো, এগুলো সাধারণত ধীরে ধীরে দুম করে ওঠে না, ধীরে ধীরে। এই যে স্লোনেস কথাটা বারবার আমি বলছি, স্লোনেসটা বহু জায়গায় আপনি একটু করে জুড়ে দেবেন, জুড়ে দিলেই পালসেটিলা এসে যাওয়ার, যেখানে সেটা উল্টো পাল্টা জায়গায় জুড়বেন না, বুঝে সুঝে জুড়বেন আর কি। তাহলে কি হলো না, এই যে মাথা ব্যথা, মাথা ব্যথা বৃদ্ধি কিসে পায়? না শুলে পায়, চুপচাপ থাকলে পায়, সন্ধ্যেবেলায় পায়। শুলে বা বিশ্রামে তার মাথা ব্যথাটা বেড়ে যাচ্ছে, শুলে বা বিশ্রামে যদি তার মাথা ব্যথাটা বেড়ে যায়, তাহলে সেটাকে আমি কি বলবো? দিস ইজ সাইকোটিক সিমটম। সাইকোসিসের মূল বৈশিষ্ট্যটা কি? রেস্টে বাড়ে। কেন এটা সাইকোটিক? হোয়াই ইট ইজ সাইকোটিক? ফিজিওলজিক্যাল অ্যাসপেক্ট থেকে আমরা কি বুঝি? একটা মানুষ যদি পরিশ্রম করেন, পরিশ্রম করলে পরে তার কি হয়? তার শরীর ক্লান্ত হয়ে পড়ে। ক্লান্ত হলে পরে বলছি, ক্লান্ত হয়ে পড়ে, ক্লান্ত হলে কি করে? মানুষ বিশ্রাম নিতে চায়। বিশ্রাম নিলে তাহলে নর্মাল নিয়ম কি? বিশ্রাম নিলে বা ঘুম দিলে পরে পেশেন্টের কি হয়? পেশেন্ট আরাম বোধ করে। এখানে কিন্তু পেশেন্ট কিন্তু আরাম বোধ করে না। তাহলে এটা কি ধর, কেন সাইকোটিক? না ফিজিওলজিক্যাল প্রসেসের যেটা নিয়ম, তার সঙ্গে এটা সঙ্গতিপূর্ণ আচরণ নয়, এটা সঙ্গতিপূর্ণ আচরণ নয়। আপনারা দেখবেন অনেক সময় দেখতে পাবেন, ঘুম থেকে উঠলেন, ডাক্তারবাবু ঘুম থেকে উঠে কোমরটা সোজা করতে পারি না, ওরে বাবা রে, এদিক ওদিক নাড়িয়ে, হ্যাঁ এই ঝাঁটা দিতে পারি না, ওরে বাবা রে কি কষ্ট। হ্যাঁ, এরকম 10-15 মিনিট কষ্ট করে বাবা গো মা গো করতে করতে ইয়ে করলাম, তারপর ব্যথাটা সেরে গেল, আর সারাদিন কিছু নেই। আবার শুয়ে ঘুমোলাম, আবার দেখা গেল বিকেলের দিকে ওরকম হচ্ছে, তখন একটু নাড়াচাড়া করে নিলাম। কিন্তু এই মানুষগুলো কুঁড়ে টাইপের হয়। এই যে যাদের দেখবেন এই যে এই যে ব্যথাটা আছে, তারা যে একটু আধটু দেখছে নাড়াচাড়া করলে আরাম হচ্ছে, সাধারণ বুদ্ধি থেকে তারা একটু নাড়াচাড়া তো সকাল বিকেল করতেই পারে, করলে তো অনেক ভালো থাকবে, সেটা করবে না। এবং এই যে তার এই যে রেস্টে তার যে বৃদ্ধি হচ্ছে, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় পালসেটিলার ক্ষেত্রে, এবং এটা সাইকোটিক সিমটম। ফলে আমাকে পালসেটিলার মধ্যে আমরা এর আগেও তো সাইকোটিক সিমটম আমরা দেখেছি, বিভিন্ন ধরনের ফিক্সড আইডিয়া আমরা দেখেছি,
এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফিক্সড আইডিয়া গুলো কিরকম গুরুত্বপূর্ণ আবার বলছি, সে ভাই ম্যারেজ ইজ নট এ গুড আইডিয়া। বিয়ে করাটা একটা খুব ভালো কাজ নয়। ফলে এবার বিয়ে কেন করলো না এরকম পেশেন্ট যদি আপনি পান, সে ছেলেই পান আর মেয়েই পান, তাকে জিজ্ঞেস করুন। এখান থেকে অনেক কিছু ঘটনা পেতে পারেন। যেমন ধরুন, আমি বহু ক্ষেত্রে যেটা পেয়ে থাকি, বিয়ে বিয়ে কেন করলো না, এটা কাজ করছে না কেন? আচ্ছা থাক, মেসেঞ্জার কাজ করছে না। বিয়ে কেন করলো না এটা জানা কিন্তু অত্যন্ত জরুরি। দেখুন, অনেকে বলে যে আমি সেরকম রোজগার পাতি করতে পারিনি, সেই জন্য আমি বিয়ে করিনি, এরকম বলে অনেকে। অনেকে বলে বোনেদের, অনেকগুলো বোন তাদের বিয়ে দিতে গিয়ে আমি বিয়ে করতে পারি, তাহলে এই যে আমার রোজগার পাতি নেই সেই জন্য বিয়ে করতে পারেনি, এটা একটা ব্যাপার। এই পেশেন্টের ক্ষেত্রে কি হতে পারে, এই পেশেন্টের ক্ষেত্রে সবচেয়ে বড় সিমটম যেটা হতে পারে, সাপ্রেশন অফ সেক্সুয়াল ডিজায়ার। পেশেন্ট যখন আপনাকে এটা বলবে, তখন ওটা যে ম্যারেজটা করলো না, করে কারণটা জানতে গেলে আপনি খুব ভালো ভালো সিমটম পেয়ে যাবেন। সে কি বলবে? সে বলবে যে না আমি ইয়ে করতে, এবার তারপর জিজ্ঞেস করুন তার মাস্টার, ছেলে হলে তো জিজ্ঞেস করুন মাস্টারবেশন কেন, মেয়ে হলে কি করেছেন আপনি, এগুলো খুঁচিয়ে জানতে হবে। জানতে পারলে পরে কিন্তু আপনি অনেক পেয়ে যাবেন। অনেক সময় হয় কি, ভালোবাসায় আঘাত পেয়েছি, আঘাত পেয়ে কিন্তু সে আর বিয়ে করেনি। আমি এমন পেশেন্টও আমি পেয়েছি, বেশ কয়েকটা পেয়েছি, তার প্রেমিকা অ্যাক্সিডেন্টে মারা গেছে, সে আর বিয়েই করলো না। এবং তার কথা বলতে গিয়ে আমার সামনে সে কান্নাকাটি করছে। আমি বললাম যে সারাটা জীবন এইভাবে কাটিয়ে দিলেন, বলে বাড়ির লোকের সঙ্গে সম্পর্কটা নষ্ট হয়ে গেল শুধু এই কারণে। যাকে আমি ভালোবেসেছি, হ্যাঁ, যাকে আমার হৃদয়ে স্থান দিচ্ছি, অন্য কাউকে আমি স্থান দেবো কি করে? শুধুমাত্র কি শারীরিক সম্পর্কের জন্যই আমি করব? এই যে এই যে ভালোবাসা, এই যে ভালোবাসা যেটা, এটাও কিন্তু নর্মাল নয়। হোয়াই নট? কেন এটা নর্মাল নয়? সাহিত্যের দিক থেকে বা আপনি অনেক কিছু বলতে পারেন। বাস্তব কথাটা কি, হ্যানিম্যান 9 নম্বর অ্যাফোরিজমে কি বলছেন? উই হ্যাভ টু রিজন গিফটেড মাইন্ড। আমাদের রিজন গিফটেড মাইন্ড হতে হবে। যে সুস্থ মানুষ সে হচ্ছে রিজন গিফটেড হবে। আর সে কি করবে? তার এই হেলদি ইনস্ট্রুমেন্টটা, মানে এই শরীরটা মানুষের কল্যাণে ব্যয় করবে। এইটা হচ্ছে সুস্থ মানুষের প্যারামিটার। হ্যানিম্যান যে প্যারামিটারটা করে দিয়ে গেছেন, মানে মেন্টাল সিমটমের ক্ষেত্রে মানুষকে চেনার ক্ষেত্রে অসাধারণ প্যারামিটার। এই দুটো কথা দিয়ে একটা 9 নম্বর অ্যাপ্রোচমে তিনি বুঝিয়ে দিয়ে গেছেন যে তিনি কত বড় মনস্তত্ত্ববিদ ছিলেন। এবার দেখুন, এই যে পেশেন্টটা যেটা, তাকে ভালোবাসে, ঠিক আছে, মানলাম আমি। কিন্তু এইটা ভালোবাসা করতে গিয়ে সে কি করলো? তার শারীরিক যে চাহিদাগুলো সেগুলো সে উপেক্ষা করলো। এটা নাম্বার ওয়ান ঘটনা। দ্বিতীয় নাম্বার হচ্ছে কি, সে একটা বিয়ে করলে পরে সামাজিক উপকার হতো, একটি মেয়ে মেয়ে তার সংসার পেত এবং তার সন্তানাদি হতো, সংসার একটা হতো। তার বাবা মা এই নিয়ে বাবা মার সঙ্গে সম্পর্কগুলো নষ্ট হয়েছে। তাহলে সে এইটা করতে গিয়ে, এই প্রেম নিশ্চয়ই মহৎ জিনিস, প্রেম অবশ্যই মহৎ জিনিস। তার কিন্তু প্রেমের এই মহৎ এই প্রেমকে রক্ষা করতে গিয়ে সে কি যুক্তিসঙ্গত কাজ করেছে? তার রিজন গিফটেড মাইন্ড এখানে কাজ করেনি, এখানে আবেগের দ্বারা সে পরিচালিত হয়েছে। সেই জন্য সে হচ্ছে হিজ বা সিজ সিক, অসুস্থ। কেউ হয়তো এমনও হয়েছে, বাবা, সে বলছে বাবা মারা গিয়েছেন, আমি যদি চলে যাই বিয়ে হয়ে, তাহলে মাকে কে দেখবে? হঠাৎ করে বাবা মারা গেছেন। এখানে এখানে তাহলে কি ধরবো? সে পেশেন্টটাকে কি ধরবো? বিবেক বোধ সম্পন্ন, দায়িত্ব বোধ সম্পন্ন। এখান থেকে কিন্তু আমাদের এই জায়গাটা এসে যাচ্ছে। দেখুন, বিয়ে না করা থেকে কোন কোন জায়গায় আমি দৌড়চ্ছি যেন, এটা আমি রেকর্ডিংটাই আমি বলতে যাচ্ছি কিভাবে পেশেন্টের কাছ থেকে কথাগুলোকে বার করতে হয়। এই বার করার প্রসেসগুলো আমাকে দেখতে হবে।
এমন ঘটনাও ঘটেছে যে সেখানে বলছে যে বাবা মারা গিয়েছে, মায়ের কথা তো বললাম, মাকে কে দেখবে সেই জন্য সে বিয়ে করলো না। এবার বাবা মারা গেছে, কি ঘটনা হয়েছে, তার বিয়ে ঠিক হয়েছিল, তার 2 সপ্তাহ আগে হঠাৎ বাবা মারা গেল। এই যে ঘটনাটা যেটা হলো, সে আর বিয়ে করলো না। তার ধারণা যে তার এই বিয়েটা হচ্ছে অমঙ্গলজনক। দিস ইজ অলসো ফিক্সড আইডিয়া এবং গ্রিপ অলসো। তাহলে দেখুন এইখান থেকে আপনি কিভাবে সিমটম গুলো বেরিয়ে আসছে বুঝতে পেরেছেন। ফলে আপনার যখনই পেশেন্টকে আপনি কোয়ারি করবেন যে তুমি এটা কেন করো, কেন করছো, দ্যাট মিনস মোডাস অপারেন্ডি, বা কোন সিচুয়েশনে, কি কারণে, কোন পরিস্থিতিতে বসে তুমি এই কাণ্ডটা করলে, এই কাজটা তুমি করলে, সেটা তোমাকে বলতে হবে। আমি এমন পেশেন্টও দেখেছি, তার এই একজন মহিলার কথা বলছি, তো তিনি সবচেয়ে বড় ছিলেন, তো বাবা তার মারা গেল, তখন তিনি তার প্রত্যেকটি বোন এবং ভাইয়ের বিয়ে দিয়েছেন, নিজে আর বিয়ে করেন। তাকে সবাই মাথায় করে রাখি, সবই ঠিক আছে। রেকর্ডিং করতে গিয়ে দেখা যাচ্ছে তার গভীর ক্ষত। কি ক্ষত? ওই যে ডাক্তারবাবু, সত্যি কথা বলবো কি, আমি ওদের কর্তব্যের খাতিরে করেছি, আমি বিয়ে করিনি, কারণ আমি বিয়ে করলে পরে আমাকে, আমি তো চাকরি করি, এখন বাড়ির স্বামী বা পরিবার সেটাকে আমাকে এদের বিয়ে দিতে দেবে কিনা সেটা নিয়ে আমার ভয় ছিল, সেই জন্য আমি বিয়ে করিনি। নাহলে আমার বিয়ে করার ইচ্ছা ছিল, আমার একজন প্রেমিকও ছিল, তাকে আমি বুঝিয়ে বিদায় করেছি। তার কি ঘটনাটা ঘটলো এখানে, রিজন গিফটেড মাইন্ড তার কাজ করেছে কিছুটা, পুরোটা নয়। এই যে পেশেন্টটা যেটা হচ্ছে এখানে, তার কি করলো না, নিজের প্রেমকে বলি দিয়ে সে কি করে এদের করলো। এখন বলছে যে আমার অসুবিধাটা কোথায় জানেন তো, ওরা হাসি খুশি আছে, ওরা আমাকে শ্রদ্ধা করে, সবকিছু করে, আমাকে কিছু হলে আমার সবাই ঝাঁপিয়ে পড়ে অত্যন্ত ভালোবাসে। কিন্তু ওরা হাসি খুশিতে যখন যখন একা হয়ে যাও, তখন ভাবি আমার জীবনে তো এরকম হাসি খুশি আসতে পারতো। ওরা আনন্দে আনন্দে আছে, ঠিক এই কথাটা বলে মস্তি করছে, ঠিক এই কথাটা উল্লেখ করেছে, মস্তি করছে, তার মধ্যে ঈর্ষা এসে গেছে। তাহলে বোঝা গেছে ব্যাপারটা, দিস ইজ জেলাসি। তাহলে যে মানুষটা এতটা বিবেকবোধ সম্পন্ন ছিল, তার মধ্যে জেলাসিটাও ডেভেলপ করলো। কোন সিচুয়েশনে? এইরকম একটা সিচুয়েশনে ডেভেলপ করলো। মানে সিচুয়েশনকে বাদ দিয়ে আমি সিমটমকে কি করে ইয়ে করবো। এখানে তাহলে ঘটনা কিরকম হলো, এই যে সিচুয়েশন বলে আমার মনে কিন্তু এখন এইটাই সবসময় ইয়ে করে। আমি হচ্ছে আমার ভাইয়ের ছেলে যাদের খুবই আদর করি, তাদের সঙ্গে আমার খুবই, আমি খুবই, তারা বড় পিসি বলতে অজ্ঞান, আমার কাছে তারা শোবে, আমার কাছে খাবে, তারা ইয়ে তারা কারো কথা শুনবে না, আমাকে এত ভালোবাসে। কিন্তু আমিও মনে মনে ভাবি এরকম সন্তান তো আমার হতো, তাকে তো আমি নিজে হাতে আদর করতে পারতাম। তাহলে এখান থেকে তার একটা কি হচ্ছে, এখানে একটা তার, এখানে একটা গ্রিপ, তো এখানে একটা গ্রিপও বলে আছে যে আমি চিরদিনের জন্য আমার এই জীবনটাকে হারালাম। তাহলে এই পেশেন্টের মধ্যে তখন আমাকে দেখতে হবে কি, যে কোন ইমোশনটা তাকে সব থেকে বেশি জ্বালাতন করছে, সেই ইমোশনটাকে আমাকে ইঞ্জিন করতে হবে। ইঞ্জিন করে তার পেছনে আমাকে গুরুত্বপূর্ণ, তারপরে যেগুলো গুরুত্ব আছে, কোনটা এসি কারখানা, এই এসি কামরা 2-3 রকমের ভাগ আছে, এইভাবে সাজিয়ে তারপর প্রেসক্রিপশনটা করতে হবে। বোঝা গেছে ব্যাপারটা, যে তাহলে আমরা পেশেন্টের একটা ঘটনা থেকে আমরা কিন্তু অনেক কিছু বার করে ফেলতে পারি, যদি আমাদের সেই বার করার মতো ক্যাপাসিটি থাকে। এবার আসা যাক মাথা যন্ত্রণা থেকে, আমি এখানে চলে গেছি। এবার মাথা যন্ত্রণা ঠিক কি বলছে, এটাও কিন্তু ধীরে ধীরে শুরু হয়, ধীরে ধীরে এবার সন্ধ্যে থেকে বাড়ে, এবং আরেকটা কি হয়, চোখের পাতায় নড়াচড়া করলে বাড়ে, বা সদাগর নড়াচড়া এটা বাড়ে, আর সামনের দিকে ঝুঁকলে ব্যথার বৃদ্ধি হয়। এটা হচ্ছে মাথা ব্যথার একটা মূল বিষয়। এবং পেশেন্ট, আমি আগেও বলেছি, আইসক্রিম খেতে ভালোবাসে, কিন্তু আইসক্রিম সহ্য করতে পারে না। এবং এই পেশেন্ট হচ্ছে বরফ জল খেতে খুব ভালোবাসে, ফসফরাসের মতো, কিন্তু ফসফরাসের সঙ্গে মৌলিক পার্থক্য কোথায় না, ফসফরাসের পেশেন্টের জল পিপাসা প্রচন্ড পায়, সেই জন্য সে খায়, আর এটা ওর ভালো লাগে বলে খায়, কিন্তু এর জল পিপাসা থাকে না। তো ফলে এই হচ্ছে পালসের মোটামুটি আজকের আলোচনা আমি করলাম। তা এটার উপর যদি কারো কোনো অ্যাড করা থেকে অ্যাড করতে পারেন, প্রশ্ন থাকলে প্রশ্ন অবশ্যই করতে পারেন। এইটুকু বলে আজকে আমি শেষ করলাম। আজকে কিছুটা সময় নষ্ট হয়ে গেছে আমাদের, এর জন্য ক্ষমা চাইছি। এবং
আপনাদের প্রশ্নের জন্য অপেক্ষা করছি বা অ্যাডিং এর জন্য অপেক্ষা করছি। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ চক্রবর্তী স্যারকে। পালসিটেলের চতুর্থ পাঠ খুব সুন্দরভাবে আলোচনা করলেন। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকে যতটুকু আলোচনা হয়েছে এর উপরে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সম্মানিত স্যারকে অবশ্যই প্রশ্ন করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন হয়তো বা নেই। হ্যাঁ, ডক্টর পার্থপ্রদীপ চৌধুরী স্যার আছেন। স্যার আপনি কিছু অ্যাড করতে পারেন। ডক্টর পার্থপ্রদীপ চৌধুরী স্যার। আচ্ছা স্যার, সম্ভবত ডিভাইসের কাছে নেই। আপনারা কেউ পালসিটিলার যতটুকু আলোচনা হয়েছে এর মধ্যে যদি কিছু অ্যাড করতে চান তাহলে অ্যাড করতে পারেন। কেউ কোনো কিছু অ্যাড করবেন? আমরা অনেকেই আছি এখনো। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, পালসিটিলার শিশুদের বৈশিষ্ট্য নিয়ে যদি স্যার কিছু বলতো, এর বিষয়ে কিছু বলার জন্য অনুরোধ করছি স্যার। একটু জোরে বলুন, আমি ভালো শুনতে পাচ্ছি না। পালসিটিলার শিশুদের নিয়ে, শিশু চিত্র নিয়ে যদি আপনি কিছু বলতেন সেটা বললেন। শিশু তো আলোচনা হয়নি আজকে। আজকে আজকে যেটুকু আলোচনা হয়েছে সেটা নিয়ে বলুন। আমরা শিশুদেরও শিশু বলে আলাদা ব্যাপার নয়, শিশুদেরও মূল চরিত্রটা থাকবে তো, তার মূল পার্সিটার চরিত্রটা থাকতে হবে তো, সেটা তো থাকবে। এখন শিশুদের ক্ষেত্রে তো মেন্সটা থাকবে না, এটা তো স্বাভাবিক বুদ্ধি। তারপর তার ওই যে শান্ত প্রকৃতির শিশু এবং কোমল প্রকৃতির শিশু, সহজেই কান্নাকাটি করে, এই চঞ্চল প্রকৃতি, প্রচন্ড চঞ্চল হয় পালসিটের পেশেন্ট, এইগুলো তো তার থাকবেই। অভিমান চট করে সেন্টিমেন্টাল, এগুলো তো থাকবেই তার, এইগুলো মূল চরিত্রগুলো থাকবে। এবার তার সঙ্গে আমাকে দেখতে হবে যে আদার সিমটম কি আছে। আরেকটা কথা কি, শিশু বলে শুধুমাত্র ওই সিমটম কতগুলোকে এক জায়গায় অ্যাগ্রিগেট করে ওষুধ দেয়, এটা খুব ডেঞ্জারাস ব্যাপার, খুব ডেঞ্জারাস। ওই শিশুর ওই সিমটম গুলো কালেকশন করে ওষুধ দেবো, তার বংশগতিটা দেখবো না, তার প্রিভিয়াস তার বংশের ইতিহাসগুলো দেখবো না, না দেখে ট্যালি না করে আমি এখান থেকে দেবো, এখানে দিলে কিন্তু এখানেও সাপ্রেশন হয়ে যাবে বা প্যালিয়েশন হয়ে যাবে। খুব সাবধান এই জায়গাগুলো। আমাদের এরকম পাট পাট করে বোঝাবার জন্য পাট পাট করা হয়েছে, আর আপনারা ভেবে বসে আছেন যে এইটুকু পাঠ করলেই আমার হয়ে যাবে, তা তো নয় আসলে। টোটালটা আপনাকে ভাবতেই হবে। আপনি একটা যদি ডায়রিয়ার চিকিৎসা যদি করেন, সেখানে ওকে 3-4 লাইনের মধ্যে তার ড্রাগ পিকচারটাকে তৈরি করতে হবে। সেখানে তার কিন্তু ওই রোগীটা উপস্থিত থাকতে হবে, শুধুমাত্র রোগের উপস্থিত থাকলে হবে না। আপনারা দেখবেন ডায়রিয়া নামে, ডায়রিয়া আর হোমিওপ্যাথি চিকিৎসা, আপনারা ওইটা পড়ে ভাবছেন সহজে মেরে দেবো, ওটা বেশিরভাগই সাপ্রেশন প্যালিয়েশন হবে। ডায়রিয়া হতে গেলে পরে তার মেন্টাল স্ট্যাটাসটা নিতে হবে। একটা পালসিটিরা দিতে গেলে আপনাকে অন্তত সে শান্ত প্রকৃতির কিনা, এটা তো আমাকে জানতেই হবে, শান্ত প্রকৃতির কিনা, চট করে কেঁদে ফেলে কিনা, এইগুলো তো তার থাকবেই। চঞ্চল প্রকৃতির কিনা, এগুলো থাকবেই। তার সঙ্গে এবার ডায়রিয়া সিমটম মেলান, তবে তো আপনার পেশেন্টটা হবে, না তো পেশেন্ট হলো না। আমি কি বোঝাতে পেরেছি? জি জি স্যার, ডক্টর সুন্দর করে সুলাইমান স্যার। বুঝিয়েছেন স্যার। জি জি সুলাইমান স্যার, আপনি এবার আমাদের প্রশ্ন না করলে তো আলোচনাগুলো স্যার আসলে অনেক কিছু গভীরে থাকে যেগুলো সেগুলো জানা যায় না। একটু প্রশ্ন করলে সেখান থেকে, যে এখানে কিন্তু অনেক কিছুই ছিল যেটা অনেকের মাধ্যমে অনেকের জানায় নাই। সবার কথা বলবো না, আমার হয়তো জানা নাই, আমার হয়তো জানার কমতি আছে। এজন্য স্যার প্রশ্ন করি এই জন্য যে
যাতে ভিতরে লুকিয়ে থাকা কিছু জানা যায়। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনি আমাদের আলোচনাগুলো অবশ্যই মনোযোগ সহকারে শুনুন। আমরা ধারাবাহিকভাবে সকল বিষয়ে আলোচনা করব। তবে একটু খেয়াল রাখবেন, আমরা যতটুকু আলোচনা করি, আমরা যেহেতু বই থেকেই আলোচনা করা হয়, তার মধ্যেই আলোচনাটা প্রশ্ন বা সংযোজনটা রাখবেন। জি, আমাদের আরেকজন স্যার, জি বলুন। পালসেটের ডিসচার্জ গুলো বললেন ব্ল্যান্ড হয়, এক্সেপ্ট ভ্যাজাইনাল ডিসচার্জ। তো যদি চোখ চুলকায়, চোখ দিয়ে ল্যাক্রিমেশন হয়, বা তার সঙ্গে যদি চোখ চুলকায়, চোখ জ্বালা করে, সেটা কি অ্যাক্রিড না ব্ল্যান্ড হচ্ছে তাহলে? সেটা রুগীকে জিজ্ঞেস করে তো পাবেন। যদি চোখ চুলকানো থাকে তার সঙ্গে? থাক না, তাতে অসুবিধা, ওটা শরীর সিমটম তো। ও, তো এই যদি অ্যাক্রিড আর ব্ল্যান্ড কিভাবে বুঝবো? আরে বাবা, ইয়ে হলে পরে ওখানে হাজার মতন হয়ে যাবে, লাল লাল দাগ হয়ে যাবে, এইসব হবে তো। চোখ দিয়ে যদি আপনার অ্যাক্রিটিং যদি বেরোয়, হেজে যাবে, আচ্ছা আচ্ছা। ওটা হেজে যাবে। আর ব্ল্যান্ডটা হচ্ছে কি, সেখানে হাজবে না, এমনি চোখ দিয়ে জলটা পড়বে এই পর্যন্ত, এর বেশি কিছু হবে না। নাক দিয়েও তাই। আর হেজে গেলে দেখবেন ব্যথা করে তো, পেশেন্ট বলে বাবারে বাবারে ব্যথা কি, বলে না, হাত দিতে পারে না অ্যাক্রিটি হলে পরে। ওটা আপনাকে দেখতে হবে। তবে বারবার বলছি, অ্যাকুট কন্ডিশনে চিকিৎসা করতে আসলে পরে তার মেন্টাল সিমটম দুটো একটা গুরুত্বপূর্ণ মিলিয়ে নেবেন। মিলিয়ে না দিলে কিন্তু প্রকৃত আরোগ্য হয় না। আপনি কেন্টের বই যদি পড়েন, কেন্ট বারবার এই জায়গাগুলো করেছেন। ছোট্ট ছোট্ট করে একটা রোগের হিস্ট্রি দিয়েছেন 2-3 লাইনে, তার সঙ্গে কি করেছেন, রুগীটাকে ঢুকিয়ে দিয়েছেন। এই রুগীটাকে বাদ দিয়ে যেন কিছু না করেন, বরঞ্চ আপনি ওই তার অ্যাকুট সিমটম গুলো যদি নাও মেলে, কিন্তু রুগীটা যদি পান, সেটা দিন। সেটা দিলে অনেক বেটার রেজাল্ট হবে, খারাপ রেজাল্ট কিচ্ছু হবে না। ফলে এটা বুঝে করতে হবে। এবং অ্যাকুট মেডিসিন দেওয়ার সময় বারবার মনে রাখবেন এক্সাইটিং কস্ট আপনি পাচ্ছেন কিনা। শুধুমাত্র সিমটম দেখে দিতে গেলে আপনি বিপদে পড়ে যাবেন। এক্সাইটিং কজ না পাওয়া গেলে ছেড়ে দেবেন, তবু ভালো, তবু দেবেন না। হোমিওপ্যাথির বদনাম করবেন না। আমরা প্রত্যেকেই করে থাকি, কারণ ভাবি কি আমি চেষ্টা করি। আরে চেষ্টাটা করবে কি করে, সিমটমের গাইডেন্স না থাকলে? ওষুধ কি আমার কথায় কাজ করবে? অল্প বয়সে আমরা তো এরকম করেছি। ঠিক আছে, আমি চেষ্টা করে দেখছি, অনেক খেটে খুটে করলাম, কখনো হয় কখনো হয় না। এখন করি না। আমি তো আমি পরিষ্কার ওষুধ তো পাচ্ছি না, বুঝতে পারছি না বাবা। হ্যাঁ, আজকে দিনটা দেখো, এরকম বলতে হয় আমাকে। বলে ওষুধ দেবে না, আমি বুঝতে না পারলে আমি কি করে ওষুধ দেবো? এতে অনেক সময় রুগী পালিয়ে যায়, অন্য জায়গায় চলে যায়, এটাও হতে পারে। কিন্তু আমি তো ক্রাইমটা করলাম না। এবং এটা আমি দেখেছি, আমার যারা শিক্ষক যারা, প্রত্যেকে কিন্তু এই কাণ্ডটা করেছে। এবং আমার মনে পড়ে, এই মুহূর্তে মনে পড়ছে আমার তপন কাঞ্জিলালের কথা। একটি মেয়ে, তার ওই চিকিৎসা চলছিল তার স্যারের, তা তার একবার কাশি হয় আর কি, আইসক্রিম খেয়ে। কাশি মানে সে বিভৎস কাশি, কাশির চোটে সে যাচ্ছে, তাই অবস্থা তার। সে স্যার তো তখন ওই শনিবারে ওখানে বসতেন, তাকে আর স্যারকে কোথায় পাবে সে? তখন সে কি করেছে, হসপিটালে গেছে। হসপিটালে 5-6 দিনে কিছু করতে পারেনি, অ্যান্টিবায়োটিক্স দিয়ে, এটা দিয়ে, এটা দিয়ে, ওটা দিয়ে, কিচ্ছু করতে পারেনি। স্যারের কাছে শনিবারে নিয়ে যাওয়া হলো। শনিবারে নিয়ে যাওয়ার পর স্যার সিলেকশন করতে পারছেন না। স্যার বললেন যে তুই একটু বস মা। বসে টসে তারপরে আমাকে ইয়ে করে বলে, মা আমি কোনো ওষুধ দিতে পারছি না। আমাকে উনি বললেন যে তুই এই দুটো ওষুধের মধ্যে একটা বাছাই করে দিবি। তারপরে যাই হোক, আমি ওকে ওষুধ দিলাম না। পরের দিন যখন আমি চেম্বারে গেছি, তখন আবার এসছে, বলে আর পারছি না, সারা রাত ঘুমোতে পারি না, কিছু একটা করো কাকা। তো তখন আমি ইয়ে করে আরো কিছু সিমটম নিয়ে টিয়ে আমি স্যারকে ফোন করলাম। স্যার বলছে কক্কাস ক্যাটটি আছে তোর কাছে? আমি না, আমার কাছে নেই। ওই রকম আমি তো জীবনে প্র্যাকটিস করিনি। তা ওষুধ দোকান থেকে এসে কিনে এনে খেলো, খেয়ে বলছে যে স্যার কি ওষুধটা দিলেন, ওখানে নিয়ে আমি একটা ডোজ খেয়ে নিলাম, এই দেখো তোমার চেম্বারে আসলে আমার কাশি নেই প্রায়। অবাক কাণ্ড। স্যারকে বললাম যে স্যার এরকম রেজাল্ট হয়েছে। বলে হ্যাঁ, এইটাই ঠিক, কখনো ওরকম না বুঝলে দিবি না, পেশেন্ট ছেড়ে দিবি সেও ভালো, ক্রাইম করবি না। এইটা আমার জীবনে একটা খুব দারুণ শিক্ষা। আর বলে এই কাশিটাকে কানে রেখে দে, এই কাশির হচ্ছে কক্কাস ক্যাক্টারের কাশি। আমি তো সিমটম দেখে কক্কাস ক্যাক্টার জীবনে দুটো একটা দিয়েছি, রেজাল্ট বেশিরভাগই হয়নি। 2-4টে যা দিয়েছি, একটা রেজাল্ট হয়। কাশির চরিত্রটা আমি বুঝিনি। আমি যেমন কাশি শুনলে পরে হিপার সাল বুঝতে পারি, শুনলেই আমি বুঝতে পারি।
এটা হিবার স্যারের কাছে। তো ফলে এই জায়গাগুলো কাকে কি করে শেখানো যাবে, এটা তো প্র্যাকটিক্যাল সামনে বসে শিখতে হবে, অথবা নিজেকে শিখে নিতে হবে। নিজেকে শিখে নিতে হবে, পেশেন্টকে আপনি ওষুধ দিলেন, কাজ করলো না, তার মানে ওষুধটা ভুল হয়েছে। এবার দেখতে হবে তার কোনো এক্সাইটিং কজ আছে কিনা, সে কোনো গন্ডগোল করেছে কিনা, তার জন্য তো না সারতে পারে। হোমিওপ্যাথিটা খুব ইন্টারেস্টিং বিষয়, শিখতে চাইলে অনেক শেখা যায়। তা আমি এটা পরিষ্কার বললাম, আমি তো কাশি ওই চরিত্রে, আমি কাশিকে এখনো ভয় পাই, কাশিকে আমি এখনো ভয় পাই। অনেক সময় কাশি আমি সারাতে পারি না, ভীষণ ভয় পাই। যাই হোক, আপাতত এইটুকুই বললাম। এরপরে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আর কোনো প্রশ্ন আছে? সাগর দেখো তো, না থাকলে বন্ধ করে দেবো। সম্মানিত উপস্থিতি, আর কারো কোনো প্রশ্ন আছে? সম্ভবত কারো কোনো প্রশ্ন নেই স্যার। আর রাত্রি 11:30 বেজে গেছে বাংলাদেশ টাইম, ইন্ডিয়ান টাইম 11টা বাজে। আমরা আজকের মতো আলোচনা এখানেই সমাপ্ত করছি। আগামীকাল আলোচনা আছেন ঠিক বাংলাদেশ টাইম 10:30টায়। আমরা সকলেই একত্রিত হব। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি। এবং সকলকেই শুভরাত্রি জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আমরা সুস্থ থাকুন, ভালো থাকুন।